রসায়নের অধ্যায় 6 থেকে চট্টগ্রাম বোর্ডের 2026-এ যে 4টা এমসিকিউ আছে এই 4টা এমসিকিউ আমি এখন তোমাদেরকে সমাধান করে দিব। তো এর মধ্যে এখানে বলা হয়েছে কি পরীক্ষাগারে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 25 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল। আচ্ছা, ভালো কথা। এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে কি উদ্দীপকে ব্যবহৃত ক্যালসিয়াম কার্বনেট যৌগের অণুর সংখ্যা কত বের করতে বলছে। তার মানে আমাদেরকে এখানে ক্যালসিয়াম কার্বনেট নিয়ে হিসাব করতে বলছে। তো এখন আমরা ইনফরমেশন গুলো আগে একটু লিখি যে এখানে কি ইনফরমেশন দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে 50 গ্রাম। এই 50 গ্রামটা কি? 50 গ্রামটা হচ্ছে কি আমাদের এখানে দ্রবের ভর, তার মানে এটা হচ্ছে ডব্লিউ। ডব্লিউ কত দেওয়া আছে? 50 গ্রাম। এরপর আমাদেরকে বের করতে বলছে কি অণুর সংখ্যা, তাই তো? অণুর সংখ্যা কোথায়? এই যে দেখো n ডিভাইড বাই n, এখানে n হচ্ছে কি আমাদের আণবিক বা পারমাণবিক সংখ্যা। যেহেতু এখানে অণু নিয়ে কাজ করতেছি তাহলে n হবে যে কি আমাদের অণুর সংখ্যা। nটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে? এখন আমাদেরকে রিলিভেন্ট ইনফরমেশন যে দুইটা আছে এই দুইটা ইনফরমেশন যে আমরা এখান থেকে সূত্রটা ফাইন্ড আউট করব যে আমরা কোনটা সূত্র ব্যবহার করব। দেখো এখানে n, আর এখানে আমাদেরকে বের করতে বলছে কি এই এনটা বের করতে বলছে, আর আমাদের ইনফরমেশনের মধ্যে ডব্লিউ দেওয়া আছে, তাই তো? তাহলে এই অংশটা আমরা ব্যবহার করে এখানে কি করব, আমরা এখান থেকে এন এর মান বা অনুসংখ্যা ব্যবহার করব। আমি সূত্রটা তোমাদেরকে এখানে সেপারেট করে আলাদা করে লিখে দেখাচ্ছি। দেখো আমাদের এখানে সূত্রটা আছে, উপর আছে এন, নিচে আছে এন এ, আর ইকুয়ালস টু উপরে আছে ডব্লিউ আর নিচে আছে এম। যেখান থেকে যেহেতু আমরা এন এর মানটা বের করবো তাহলে এনটাকে আমরা এই পাশে লিখে বাকিটা যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, ডব্লিউ এর সাথে ডব্লিউ বাই এম এর সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তাই না? এন এ। তাহলে আমাদের এখানে ডব্লিউ দরকার, ডব্লিউ আছে। এখানে এম কত? এম হচ্ছে কি দেখো এখানে এম হচ্ছে কি আমাদের আণবিক বা পারমাণবিক ভর। যেহেতু আমরা অণু নিয়ে কাজ করতেছি তাইলে এন হবে কি আণবিক বা মলিকুলার মাস। তাহলে আমরা এম কিসের এম? ক্যালসিয়াম কার্বনেটের এম বের করবো, তাই তো? ক্যালসিয়াম কার্বনেটের এমটা কত হবে দেখো, CaCO3। এটার এম কত হবে দেখো, ক্যালসিয়াম কত আমরা জানি, ক্যালসিয়াম হচ্ছে 20 নাম্বারে। তো এটার সাথে যদি আমরা 2 মাল্টিপ্লিকেশন করি এটা হয়ে যাবে কত, 40 প্লাস কার্বন কত 12, 6 দুগুণ 12, যেহেতু একটা কার্বন আছে এখানে। আর অক্সিজেন কত 16, যেহেতু এখানে 3টা অক্সিজেন আছে, এই 16 সাথে 3টা কি করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখান থেকে আমরা কত পাবো। আমাদের এখানে আছে 348, তাই তো? তার মানে 48 প্লাস 12 প্লাস 40, এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখান থেকে পাবো 100। ঠিক আছে, তাহলে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 100। আচ্ছা, ভালো কথা। এরপর আমাদের কি দরকার? আমাদের এরপর এন এ দরকার। তো এন এটা কি আমরা সবাই জানি যে এন হচ্ছে কি আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা, সেটা মানে আমরা যখন সবাই জানি সেটা হচ্ছে কত, 6.023 ইন্টু 10⁻23। যদি এই মানটা বর্তমানে চেঞ্জ হয়েছে, এটা 6.022 ইন্টু 10⁻23 এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? এখানে 3 জায়গায় আসলে 2 হবে, এটা বর্তমানে এই মানটা চেঞ্জ হচ্ছে। তো এখন দেখো আমরা এই ইনফরমেশন অনুযায়ী যদি মানগুলো এখানে বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে খুব সহজে এন এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এন ইকুয়াল টু কত হবে, প্রথমে আমাদের এখানে ডব্লিউ, ডব্লিউ কত 50। এরপর আমাদের এখানে নিচে আছে কত এম, যেটা পাইছে 100। এরপর মাল্টিপ্লিকেশন করবো অ্যাভোগাড্রোর নাম্বার যেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এটা দ্বারা। তো জাস্ট এটাকে ক্যালকুলেশন করলে আমরা এখানে কি পাবো, ক্যালসিয়াম কার্বনেটের অনুসংখ্যা পাবো। দেখো আমাদের এখানে কত আছে, 50 মাল্টিপ্লিকেশন 6.02। এখানে 10⁻23 এটা লেখার দরকার নেই, কারণ এখানে প্রত্যেকটাতে 10⁻23 আছে। তাহলে এটাকে আমরা এভাবে রেখে দিলেও পারি। এটাকে আমরা এতটুকু আমরা ডিভাইড করবো 2 3, এটাকে আমরা ডিভাইড করবো কত দ্বারা, 100 দ্বারা। ঠিক আছে, ডিভাইডেড বাই 100। এটাকে ডিভাইড করলে আমরা কত পাবো জানো, 3.0115 ইন্টু 10⁻23। এটা তো আমরা কোনো কিছু করি না, এভাবে থেকে যাবে। তাহলে এখানে দেখো অপশনের মধ্যে আমাদের এই মানটা কোথায় আছে, 3.01। দেখো এখানে 3.01 এটার সাথে মিল আছে। তো এটাকে আমরা রাউন্ড আপ করে বা অ্যাপ্রক্সিমেটলি 3.012 এভাবে লিখতে পারি, তাই না? 10⁻23। তো এটার সাথে হুবহু মিলে, তাহলে আমাদের এখানে এটার আনসার হবে কি খ, যেটার মান হচ্ছে 3.012 ইন্টু 10⁻23। এরপর দেখো চট্টগ্রাম বোর্ডের এসএসসি 26-এর পরীক্ষায় যে প্রশ্নটি আসছে এমসিকিউতে, এখানে বলা হচ্ছে যে কি, এই স্টেটমেন্ট দিয়ে বলা হচ্ছে কি উদ্দীপকে উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের এখানে কিন্তু মাল্টিপল অপশন দেওয়া আছে, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ ওরা বলছে 88.26। আচ্ছা, ভালো কথা। এখন আমরা 1 নম্বর অপশনটা চেক করে দেখবো এটা সঠিক কিনা। তো এটা চেক করার জন্য আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি দেখো, ক্যালসিয়াম কার্বনেটকে আমরা আগে উত্তপ্ত করে যে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে এই রিঅ্যাকশনটা লিখবো আমরা, যেখানে ক্যালসিয়াম কার্বনেট এটাকে আমরা কি করছি, ওরা হিট দিছে, তাই তো? হিট দেওয়ার পর এখান থেকে আমরা কি পাইছি, ক্যালসিয়াম অক্সাইড পাইছি। এরপর অবশ্যই এখান থেকে ক্যালসিয়াম অক্সাইডের পাশাপাশি এখানে আসলে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাবে। এখানে এটা আমাদের দরকার নেই, তাও আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। তো এখন দেখো আমরা এখন দেখবো এখানে এই ইকুয়েশন থেকে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত
এবং ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর কত। এখানে আমাদের ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ বাইর করতে বলছে, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, এখন দেখো এখানে ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর যদি বাইর করি আমরা, ক্যালসিয়াম অক্সাইডের এখানে কত, ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস কার্বন হচ্ছে কত 12 প্লাস অক্সিজেন 16 মাল্টিপ্লিকেশন 3, এটি হিসাব করে আমরা এর আগে বাইর করছি, এটার মান কত 100, ঠিক আছে। আর এখানে ক্যালসিয়াম অক্সাইড কত, ক্যালসিয়াম আছে আমাদের এখানে 40 আর এখানে আছে অক্সিজেন একটা 16, তার মানে এখানে ক্যালসিয়াম অক্সাইড হবে কত 56 গ্রাম, তাই তো। এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি এগুলো এত গ্রাম। আচ্ছা এখন আমাদেরকে এটা আসলে কি মিন করতেছে, আমাদেরকে এই কোয়েশনটা বলতেছে যে কি আমরা যদি 100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উত্তপ্ত করি আমরা 56 গ্রাম কি পাবো, কার্বন ক্যালসিয়াম অক্সাইড পাবো। এখন আসে আমাদের মূল বিষয়, এখানে যে জিনিসটা বলছে যে কি 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনকে তাপ দিয়ে, এখন 50 গ্রাম যদি দেয় তাহলে 100 গ্রাম থেকে যদি আমরা 56 গ্রাম পাই তাহলে 50 গ্রাম থেকে কত পাবো আগে আমরা এটা সেটা বের করবো, ঠিক আছে। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাবো সেটা বের করবো। তো ওকে নিয়ম অনুযায়ী আমরা এটা কিভাবে বের করতে পারি, দেখো 1 গ্রাম থেকে যদি হয় তাহলে এখানে 56 কে আমরা কি করবো 100 দ্বারা ডিভাইড করবো, আর 50 কে যদি 50 গ্রাম হলে কি হবে বেশি হবে, ওকে নিয়ম অনুযায়ী 50 টা তাহলে মাল্টিপ্লিকেশন হবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এখান থেকে আমরা কত পাবো, আমাদের এখানে আছে 56, এরপর এখানে আছে 56 মাল্টিপ্লাইড বাই 50, এরপর এটাকে আমরা ডিভাইড করবো 100 দ্বারা, তাহলে এখানটা পাবো আমরা 28 গ্রাম। তাইলে আমাদের এখানে 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়ার কথা ছিল 28 গ্রাম, বাট ওরা বলতেছে আমরা তাপ দিয়ে ক্যালসিয়াম অক্সাইড পাইছি 25 গ্রাম। এখন আমাদের এখানে পাওয়ার কথা ছিল 28 গ্রাম, আমরা পাইছি 25 গ্রাম। এখন আমরা জাস্ট এটা শতকরা প্রকাশ করবো, কিভাবে করবো দেখো, শতকরা প্রকাশ করার জন্য আমরা এখানে প্রথমে 100 দিয়ে এখানে পার্সেন্টেজ চিহ্নটা দিব, এটা হচ্ছে শতকরা প্রকাশ করার নিয়ম। এরপর আমরা উপরে কত দিব, উপরে দিব আমরা যেটা আমাদের আমরা পাইছি সেটা, আমরা পাইছি কত 25 গ্রাম, ঠিক আছে, কিন্তু আমাদের পাওয়ার কথা ছিল কত 28 গ্রাম। তাহলে উপর হচ্ছে কি আমরা যেটা পাইছি সেটা, আর নিচে দিব আমরা যেটা পাওয়ার কথা ছিল, যেটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমাদের পাওয়ার কথা ছিল এটা দিব। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে কত হবে দেখো, আমাদের এখানে আছে 2500, এটাকে ডিভাইড করবো আমরা 28 দ্বারা, তাহলে আমরা পাবো এখান থেকে পাবো 89 পয়েন্ট আমাদের কত 28, তাই তো, এত পার্সেন্ট। তার মানে আমরা যদি এখান থেকে আমাদেরকে বলছো উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড কত গ্রাম, শতকরা পরিমাণ হবে 88.26, বাট আমরা পাচ্ছি কত 89.28 গ্রাম। তার মানে এটা যেটা দেওয়া আছে এটা ভুল, ঠিক আছে, এই অপশনটা হবে না, এই অপশনটা ভুল দেওয়া আছে, আমাদের আসলে অ্যাকচুয়ালি 89.28 মতো আমরা কি পাবো এখানে, এটার এত পার্সেন্ট আমরা শতকরা পরিমাণ পাবো। এখন দেখো একটা মজার বিষয় হচ্ছে কি, যখন আমাদেরকে মাল্টিপল অপশন এভাবে দেওয়া থাকে আর এখান থেকে যদি আমরা একটা অপশন যদি আমরা এটাকে বাদ দিতে পারি, ফর এক্সাম্পল এখানে আমাদের 1 নম্বর অপশনটা বাদ, তাহলে 1 নম্বর অপশনটা বাদ গেলে আমরা এখন দেখবো এখানে এখানে যতগুলোতে 1 নম্বর অপশন আছে প্রত্যেকটার 1 নম্বর অপশন কি করবো আমরা এখান থেকে ক্যান্সেল আউট করে দিব, তাই তো। এখন দেখো 1 নম্বর অপশন কোথায় কোথায় আছে, এই যে কত 1 নম্বর অপশন আছে এটা হবে না, খতেও 1 নম্বর অপশন আছে এটাও হবে না, তারপর আবার এখানে ঘতেও কিন্তু 1 নম্বর অপশন আছে এটা হবে না। তাহলে এই তিনটা যদি আমরা অপশন বাদ দিয়ে দিই তাহলে আমাদের আলটিমেটলি আরেকটা অপশন থাকে সেটা হচ্ছে ঘ, এটা কত 2 নাম্বার এবং 3 নাম্বার। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, এরপরে আমরা যদি তোমরা চাও যে এটা আয়নিক যৌগ কিনা, হ্যাঁ এটা হচ্ছে আয়নিক যৌগ। কিভাবে দেখো, এখানে ক্যালসিয়াম হচ্ছে কি 2+ আর অক্সিজেন হচ্ছে কি 2-, আর ক্যালসিয়াম হচ্ছে কি ধাতু আর অক্সিজেন হচ্ছে কি অধাতু। ধাতু এবং অধাতু মিলে যেটা হয় সেটা হচ্ছে আয়নিক বন্ড, কারণ তাদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়। ক্যালসিয়াম 2টি ইলেকট্রন অক্সিজেনকে দিবে, দিয়ে এখানে কি হবে ক্যালসিয়াম অক্সাইড আমাদের তৈরি হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি আয়নিক যৌগ, এটা ঠিক আছে অপশন। এরপর আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা কথা লিখছে যে খাদ্যধর্মী পদার্থ, তার মানে ক্যালসিয়াম অক্সাইড ওরা বলছে কি খাদ্যধর্মী পদার্থ। এখন ক্ষারধর্মী কিনে এটা বোঝার জন্য আগে তোমাদেরকে বুঝতে হবে যে কি আমরা জানি যে কি অধাতব অক্সাইড অম্লীয়, অর্থাৎ যেটা অধাতুর সাথে যদি অনঅক্সিজেন যুক্ত হয় সেটাকে বলি আমরা অম্লীয়। এটা যদি তোমরা মুখস্থ রাখো, দেখো অধাতব অক্সাইড অম্লীয়, অধাতব অক্সাইড অম্লীয়, ঠিক আছে। এখন অধাতব অক্সাইড, এখানে একটা অ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, অর্থাৎ 3টা অ, এভাবে 3টা অ দিয়ে এটা তোমরা মনে রাখবে। অধাতব অক্সাইড যদি অম্লীয় হয় তাহলে ধাতব অক্সাইড কি, অবশ্যই ধাতব অক্সাইড হচ্ছে ক্ষারীয়। তাহলে এখানে আমাদের ক্যালসিয়াম হচ্ছে কি ধাতু আর অক্সিজেন হচ্ছে কি, অক্সিজেন থেকে আমরা বলি এটাকে অক্সাইড। তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে কি ধাতব অক্সাইড। তাহলে অধাতব অক্সাইড যদি অম্লীয় হয়
তাহলে ধাতব অক্সাইড কি হবে? ধাতব অক্সাইড হবে ক্ষারীয়। তার মানে আমাদের এখানে 3 নম্বর যে অপশনটা দেওয়া আছে এটা সঠিক। তাহলে আমরা বলতে পারি 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো অপশন সঠিক। 1 নম্বর সরি, এখানে 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুটো অপশন সঠিক, আর 1 নাম্বার অপশন যেটা আছে এটা ভুল। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে আসলে ঘ। এরপর দেখো চট্টগ্রাম বোর্ড 2026-এ আমাদের যে আরেকটা এমসিকিউ আসছিল, এটা হচ্ছে যে কি তোমার বলা হয়েছে কি 100 ml সেমিমোলার HCl দ্রবণে 2 গ্রাম জিঙ্ক ধাতু যোগ করলে কি পরিমাণ জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হবে। আচ্ছা, জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হওয়ার আগে আমরা একটু আগে ইকুয়েশনটা লিখবো। এখানে আমাদের দেওয়া আছে কি HCl, মানে এটা হচ্ছে কি আমাদের অ্যাসিড, আর এখানে আমাদের ধাতু, জিঙ্কটা দেওয়া আছে কি ধাতু। তো আমরা জানি কোন ধরনের অ্যাসিডের সাথে যদি আমাদের ধাতু যুক্ত হয় তখন ওখান থেকে বের হয় লবণ এবং হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। তো আগে আমরা ইকুয়েশনটা একটু লিখি। এখানে আমরা প্রথমে দিব HCl, এটার সাথে আমরা দিব জিঙ্ক। তো এখান থেকে বিক্রিয়া কি করবো, যেহেতু হাইড্রোজেন বের হবে, হাইড্রোজেন গ্যাস বের হবে, হাইড্রোজেনটাকে আমরা আলাদা করে ফেললাম, আর এখানে আসবে আমাদের লবণ। তো লবণটা দেখো এখানে জিঙ্ক হচ্ছে কত, জিঙ্ক হচ্ছে আমাদের আসলে 2-, আর ক্লোরিন হচ্ছে কি সিঙ্গেল 2+, আর জিঙ্ক হচ্ছে 2+, আর ক্লোরিন হচ্ছে সিঙ্গেল মাইনাস। তাহলে এই দুইটা অংশ থেকে আমরা যে লবণ পাবো ওই লবণের সংখ্যা হবে কি আসলে ZnCl2। যেহেতু এখানে ক্লোরিনের এই একটা জিঙ্কের এখানে আসবে আর জিঙ্কের 2+টা এখানে আসবে, ঠিক আছে। তাহলে এখানে জিঙ্ক ক্লোরাইড এভাবে তৈরি হবে। এখন আমাদেরকে দেখতে হবে এখানে ইকুয়েশনটা ব্যালেন্স করা আছে কিনা। দেখো এখানে আমাদের জিঙ্ক আছে কয়টি, দুইটি, এখানে আছে একটি, এখানে আছে একটি, আর এখানে আছে হাইড্রোজেন কয়টি, একটি, বাট এখানে হাইড্রোজেন আমি দিচ্ছি দুইটি, তার মানে এখানে আমাদেরকে 2 দিতে হবে। তাহলে এখানে ক্লোরিন কয়টি, দুইটি, এখানে ক্লোরিন কয়টি, দুইটি। তাহলে আমাদের দেখো ইকুয়েশনটা এখন ব্যালেন্স অবস্থায় আছে। তো এখন আমরা দেখবো এটার আণবিক ভর কত। HCl এর আণবিক ভর হবে কত, 1 + 35.5। তার মানে এটা হচ্ছে আসলে এটার সাথে আবার আমাদেরকে কি করতে হবে, যেহেতু বাইরে 2 আছে 2টা মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে আমরা এখান থেকে পাবো কত, এখানে 36 × 2, এটা হবে কি আসলে 73 গ্রাম। তার মানে 73 গ্রাম কি করবে, HCl জিঙ্কের সাথে রিঅ্যাক্ট করবে। তো জিঙ্কের আমরা জানি পারমাণবিক ভর কত, 65 গ্রাম, পারমাণবিক ভর 65। অর্থাৎ 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড 65 গ্রাম জিঙ্কের সাথে রিঅ্যাকশন করে জিঙ্ক ক্লোরাইড কতটুকু পাবে। আমরা যদি জিঙ্ক ক্লোরাইড হিসেবটা করি, জিঙ্ক হচ্ছে কত এখানে 65, আর এখানে ক্লোরিন কত বের করছি আমরা 30, ক্লোরিন হচ্ছে কি আমাদের 35.5। এর সাথে যেহেতু দুইটা ক্লোরিন আছে 2টা মাল্টিপ্লিকেশন করতে হবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখান থেকে আমরা কত পাবো, আমাদের এখানে 35.5 মানে হচ্ছে কত 2, এটাকে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে আসলে 71। তার মানে আমরা 71 এর সাথে কি যুক্ত করব, আমরা 65 যুক্ত করবো, তাই তো। তাহলে আমরা এখান থেকে পাবো 136। আমরা যদি এখানে মৌল প্রকাশ করি এটা 136 গ্রাম। তো এই ইকুয়েশনটা আমাদেরকে বলতেছে কি, আমরা যদি 73 গ্রাম যদি HCl 65 গ্রাম জিঙ্কের সাথে যদি আমরা রিঅ্যাকশন দিই, তাহলে আমরা লবণ, এটা হচ্ছে আসলে লবণ, ঠিক আছে। জিঙ্ক ক্লোরাইড হচ্ছে একটা লবণ, আমরা কত পাবো, 136 গ্রাম কি পাবো, লবণ পাবো। এবার আসলে আমাদের আসল প্রশ্নে এখানে বলা হয়েছে কি পরিমাণ জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হবে। এখন জিঙ্ক ক্লোরাইড যে উৎপন্ন হবে কি পরিমাণ, এটা বের করার জন্য আমাদেরকে আগে দেখতে হবে এখানে আসলে লিমিটিং বিক্রিয়ক কোনটি। কারণ এখানে এই দুইটা বিক্রিয়কের মধ্যে যেটা আগে শেষে যাবে সেটা লিমিটিং বিক্রিয়ক হবে, এবং লিমিটিং বিক্রিয়ক যদি মানে এখানে বিক্রিয়কটা যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যাবে এবং লবণ উৎপাদনও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ রিঅ্যাকশনটা স্টপ মানে হচ্ছে কি এখানে আর কোনো ধরনের প্রোডাক্ট বা উৎপাদ তৈরি হবে না, ঠিক আছে। তাহলে এখন আমরা লিমিটিং বিক্রিয়কটা কিভাবে বের করব। দেখো আমি যদি HCl নিয়ে যদি আগাই, HCl কিন্তু আমাদের এখানে দেখো এখানে কিন্তু HCl কত আহ, ভর এটা দেওয়া নেই, কিন্তু আমাদের এখানে জিঙ্কের ডব্লিউ এর মানটা দেওয়া আছে, জিঙ্কের ডব্লিউ দেওয়া আছে, কিন্তু HCl এর আমাদের কি না, HCl এর আমাদের কিন্তু এখানে ডব্লিউ এর ভ্যালুটা দেওয়া হয় নাই। তো আমরা এখানে আগে ডব্লিউ এর ভ্যালুটা HCl এর বের করতে পারি, যে ইনফরমেশন দেওয়া আছে এটা থেকে, সেটা এখানে আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি। আমাদের এখানে দেওয়া আছে কি বি দেওয়া আছে, আর এখানে আমাদের সেমি মোলার বলছে। আচ্ছা, সেমি মোলার জিনিসটা কি, সেমি মোলার হচ্ছে কি আসলে সেমি মানে হচ্ছে অর্ধেক, তার মানে এটা হবে 0.5 m। এটা কিসের মান, এটা হচ্ছে কি আসলে এস এর মান, ঠিক আছে। এস হচ্ছে 0.5 আর এটা হচ্ছে কি বি। তারপরে আমাদের এখন বাই করবো আমরা এটা ডব্লিউ। তাহলে দেখো এই ডব্লিউ, বি এবং এম এই তিনটা মিলে আমাদের এখানে কোন ইকুয়েশনটা আসতেছে, আমাদের এখানে আছে উপরে ডব্লিউ আর এদিকে আছে আমাদের এস এবং বি। তার মানে আমরা এই অংশটা নিব, ঠিক আছে। তো এই অংশটা নিয়ে আমরা ডব্লিউটা বাই করবো। দেখো আমি এখানে বের করে দেখাচ্ছি। তাহলে আমরা ডব্লিউ ইকুয়ালস লিখতে পারি কি, ওদিকে আছে আমাদের এস মাল্টিপ্লিকেশন বাই বি, এর সাথে আমরা মাল্টিপ্লিকেশন করবো। এখানে এমটা যদি ওর পাশে চলে যায় ওটার সাথে মাল্টিপ্লিকেশন আকারে বসবে এম। এটা পুরোটাকে আমরা ডিভাইড করবো কত দিয়ে, 1000 দিয়ে, কারণ আমাদের এখানে যদি ভলিউম যদি মিলিলিটার দেওয়া থাকে তখন এটাকে 1000 দিয়ে ডিভাইড করে এটা কি করতে হবে, মিলিলিটার থেকে লিটার নিয়ে যেতে হবে, ঠিক আছে। এখন জাস্ট আমরা যদি মানগুলো বসিয়ে দিই, দেখো কত আসবে। এস হচ্ছে কত আমাদের 0.5, এরপর আমাদের বি কত, বি হচ্ছে ওরা দিচ্ছে 100, এরপর এম কত
HCl এর m কত? এই যে দেখো আমরা HCl বের করছি। HCl হচ্ছে কি, এখানে হচ্ছে দুইটা HCl, তো আমাদের দরকার হচ্ছে একটা HCl, তাহলে এটা হবে কত? 36.5, 36.5, কারণ আমাদের এখানে হচ্ছে কি m হচ্ছে কি আমাদের আণবিক ভর, ঠিক আছে? আণবিক ভর হচ্ছে কত? 36.5 HCl এর আণবিক ভর, ঠিক আছে? এখন এটাকে আমরা 1000 দ্বারা আবার ডিভাইড করব। তো এখন আমরা এই ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে আমরা কত পাবো? 0.5 মাল্টিপ্লাইড বাই 100 মাল্টিপ্লাইড বাই 36.5, এটাকে আমরা আবার ডিভাইড করব 1000 দ্বারা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত জানো? এখান থেকে আমরা পাচ্ছি 1.825 গ্রাম। তার মানে আমাদের HCl কতটুকু আছে এখানে? এই ইনফরমেশন থেকে আমরা পাইছি 1.825 গ্রাম। এখন আসো এই 1.825 গ্রামটাকে ধরে এবার আমরা হিসাব করব জিঙ্ক ক্লোরাইড কতটুকু লাগবে। তো এখন আমরা এটা নিয়মে করতে পারি কিভাবে? দেখো আমাদের 73 গ্রামের জন্য লাগতেছে 65 গ্রাম, তাহলে 1 গ্রামের জন্য কত লাগবে? আর 1.825 গ্রামের জন্য কত লাগবে? এটা অভিজ্ঞ নিয়ম আমরা বের করে ফেলতে পারি। দেখো কিভাবে, এখানে উপর আসবে আমাদের 65 আর নিচে যাবে আমাদের 73, আর এখানে মাল্টিপ্লিকেশন করবো 1.825। তো এই হিসাবটা করলে আমরা কত পাবো? দেখো এটার সাথে আমরা মাল্টিপ্লিকেশন করবো 65 আর ডিভাইড করবো কত? 73 দ্বারা। এই হিসাবটা করলে আমরা এখান থেকে পাচ্ছি কত জানো? 1.625 গ্রাম। তো আমাদের 1.825 গ্রাম HCl কে পুরোপুরি নিঃশেষ করে দেওয়ার জন্য আমাদের কি দরকার? জিঙ্ক ক্লোরাইড দরকার 1.625 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের জিঙ্ক ক্লোরাইড কতটুকু দিতে? দেখো জিঙ্ক ক্লোরাইড দেওয়া আছে 2 গ্রাম, তার মানে এখানে জিঙ্ক কতটুকু দেওয়া আছে? জিঙ্ক দেওয়া আছে 2 গ্রাম, আর আমাদের লাগতেছে জিঙ্ক কত গ্রাম? 1.625 গ্রাম, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কি জিঙ্ক হচ্ছে কি এখানে আমাদের এক্সেস, ঠিক আছে? এখানে জিঙ্ক বেশি আছে, কারণ আমার লাগতেছে 1.625 গ্রাম আর ওরা দিচ্ছে 2 গ্রাম, তার মানে আমাদের বিক্রিয়ায় জিঙ্ক থেকে যাবে। আর HCl টা কি হবে? HCl টা এখানে আসলে লিমিটিং বিক্রিয়ক বা লিমিটিং রিঅ্যাকট্যান্ট, ঠিক আছে? তো এখন আমরা হিসাবটা করব, লবণের হিসাবটা করব হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার মাধ্যমে, ঠিক আছে? যেটা লিমিটিং বিক্রিয়ক ওইটা নিয়ে করতে হবে, কারণ এটা যদি লিমিটিং বিক্রিয়ক যদি বিক্রিয়া শেষ হয়ে যায় তাহলে এখানে কি কোনো ধরনের আর উৎপাদ তৈরি হবে না, এখানে কোনো ধরনের আমরা প্রোডাক্ট বা উৎপাদ পাবো না। তো এখন আমরা এটা নিয়ে যদি আগে দেখো, আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন বলতেছে কি আমাদের 73 গ্রাম আমাদের HCl থেকে আমরা জিঙ্ক ক্লোরাইড পাচ্ছি কত? 136 গ্রাম, 136 গ্রাম, ভালো কথা। তো এখন ওকে নিয়ম অনুযায়ী আমরা এটা ডাইরেক্ট করে ফেলতে পারি যে 1.825, এটার জন্য আমরা কি পরিমাণ পাবো, ঠিক আছে? তাহলে আমরা উপরে লিখবো কত? 136, এটাকে মাল্টিপ্লিকেশন করবো 1.825 দ্বারা, আর নিচে দিব আমরা কত? 73। এখন এটাকে হিসাব করলে আমরা কত পাবো? দেখো 1.825 মাল্টিপ্লিকেশন 136, এটাকে আবার আমরা ডিভাইড করবো 73 দ্বারা, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3.4 গ্রাম। এখন দেখি তো আমাদের 3.4 কোথায় আছে? আমাদের এই যে 3.4 গ্রাম কিন্তু এখানে ঘতে আছে, রাইট? তাহলে আমাদের এইটা হচ্ছে কি এই 3 নম্বরের প্রশ্নের উত্তর, অর্থাৎ এখানে আমাদের 3.4 গ্রাম আমরা কি পাবো? 3.4 গ্রাম আমরা লবণ, যেটা হচ্ছে কি জিঙ্ক ক্লোরাইড পাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের আনসার। চট্টগ্রাম বোর্ডে এরপরে একটা প্রশ্ন ছিল 1 NO ইউরিয়াতে পরমাণুর সংখ্যা কত? তো এটা বের করার জন্য আমাদেরকে আগে ইউরিয়ার সংখ্যাটা জানতে হবে। তো ইউরিয়ার সংখ্যাটা হচ্ছে কি জানো? ইউরিয়ার সংখ্যাটা হচ্ছে কি NH2CO, তো এটাকে চাইলে তোমরা সংক্ষেপে এভাবে লিখতে পারো যে কি NH2, যেহেতু NH2 এখানে দুইটা আছে, এখানে ব্র্যাকেটের বাইরে আমরা 2টা দিতে পারি, আর এখানে দিতে পারি আমরা কার্বন প্লাস অক্সিজেন। তো এখন দেখো এখানে পরমাণুর সংখ্যা কয়টা? দেখো এখানে একটা, এখানে দুইটা, তাহলে এখানে 2 এ আর 1 এ কত হবে? এখানে হচ্ছে 3, তাই তো? 2 আর 1 হবে এখানে 3, আর বাইরে এখানে 2 আছে, তার মানে আমরা 3 এর সাথে কি করব? 2টা মাল্টিপ্লিকেশন করব। এরপর এখানে কার্বন কয়টি? কার্বন আছে একটি। অক্সিজেন কয়টি? অক্সিজেন আছে একটি। তাহলে আমরা যদি সবগুলো যোগ করি কত হবে? 3 দুগুণে 6, আর এখানে 2, 1 যোগ 1 সমান 2, তাহলে এটাকে সবগুলো অ্যাড করলে আমরা পাবো 8। তাহলে আমাদের ইউরিয়াতে ইউরিয়ার পরমাণু সংখ্যা হচ্ছে 8টি। এখানে 8টি কোথায় আছে? এটা, তার মানে এটা হচ্ছে কি আমাদের এখানে সঠিক উত্তর।